বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান তুল্য স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর প্রথম বর্ষের মানবিক বিভাগের পরিণতি ও সুশাসন ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনায় আছি। আজকে আমরা ক্লাসের দুটো অংশ ঠিক করেছি। তোমাদের সামনে পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা। এটাই কলেজ জীবনে তোমাদের প্রথম পরীক্ষা। একটু ভয়, একটু ভালো লাগা, একটু শিহরণ, আমার মনে হয় সব কিছুই তোমাদের মধ্যে কাজ করছে। তো সেজন্য আজকে তোমাদের ক্লাসও নিব, পড়াবো, সাথে সাথে তোমাদের যে পরীক্ষার যে বিষয়টা, কিভাবে পরীক্ষা দিবে, কত নাম্বারের পরীক্ষা দিবে, কত সময় ধরে পরীক্ষা দিবে, সেই বিষয়গুলো আলোচনা করব। এবং পরীক্ষার কতটুকু আসবে, কতটুকুর মধ্যে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সে বিষয় নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে প্রথমে পড়াবো, পরে তোমাদের পরীক্ষার সিলেবাস, সাজেশান আর প্রশ্নর যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে তোমাদের সাথে ক্লাসের শেষে কথা বলবো। তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে তোমরা পরীক্ষাটা দিবে। এবং এই পদ্ধতিতেই পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাও ঠিক একই পদ্ধতিতে তোমাদের হবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের জন্য ভালো হবে, তোমরা উপকৃত হবে। তো এর আগেও তোমাদের সাথে আমার ক্লাস হয়েছে, তোমরা আমাকে ভালোভাবেই চিনো, সেজন্য আজকে আর আমি আমার নাম বলি নাই। তোমরা আমার নাম অবশ্যই জানো, আমার ডেজিগনেশন সব কিছুই জানো, সেজন্য নতুন করে আর আমি আজকে তোমাদের সাথে ওভাবে পরিচয়টা দিলাম না। তো আমরা দুইটা অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় আমি পড়িয়েছি, দ্বিতীয় অধ্যায় তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক সাগরচন্দ্র দেবনাথ স্যার পড়িয়েছেন, আর দ্বিতীয় পত্রের আমিনুল ইসলাম স্যার পড়িয়েছেন, খায়রুন নাহার ম্যাডাম পড়িয়েছেন, শাহানাজ ম্যাডাম। দ্বিতীয় পত্র তোমাদের 3 জন শিক্ষক পড়িয়েছেন, আর প্রথম পত্র আমরা 2 জন শিক্ষক পড়িয়েছি। তো 2 জন শিক্ষক আমরা দুটো অধ্যায় শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায় সম্পর্কে ধারণা দিব এবং পড়াবো। তো তৃতীয় অধ্যায়ে আমাদের কি আছে একটু দেখো। তৃতীয় অধ্যায় আছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। তো এটা একটু বড় অধ্যায়, তো এখানে 4টা টপিকস, 4টা একবারে শেষ করা সম্ভব না। তো এই জন্য আজকে মূল্যবোধ ও আইন, এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা আলোচনায় আসি। মূল্যবোধ এর ইংরেজি শব্দ হলো ভ্যালুজ, আইন এর ইংরেজি প্রতিশব্দ হলো ল, স্বাধীনতা লিবার্টি, সাম্য ইকুয়ালিটি। তো মূল্যবোধ ইংরেজি শব্দ হলো ভ্যালুজ আর আইন হলো ল। আমরা আজকে এই দুটো নিয়েই আলোচনা করব, এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করব মূল্যবোধ, মূল্যবোধের ধারণা, সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের শ্রেণীবিভাগ। মূল্যবোধ থেকে আমরা এই কয়টা বিষয় আলোচনা করব। তো আলোচনায় আসি। মূল্যবোধ কি? ধারণা বলতে, মূল্যবোধ বলতে আমরা কি বুঝি সেটা আমরা আলোচনা করব। তো মূল্যবোধ হলো ভালো গুণাবলী, অর্থাৎ পরিণতি ও সুশাসন পাঠ করতে গেলে, আলোচনা করতে গেলে অবশ্যই মূল্যবোধ সম্পর্কে ধারণা থাকতে হয়। মূল্যবোধ হলো ব্যক্তির যে সমস্ত আচরণগুলি ভালো, যে সমস্ত কাজগুলি ভালো, সেই আলোচনা এবং সেই কাজগুলোকেই বলা হয় মূল্যবোধ। অর্থাৎ নাগরিকের সাথে মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। পরিণতির সাথে মূল্যবোধের একটা গভীর সম্পর্ক আছে। পরিণতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা দেয়, আর মূল্যবোধও একজন ব্যক্তির, একজন নাগরিকের ভালো গুণাবলীগুলোকে নিয়ে আলোচনা করে এবং ভালো গুণাবলীগুলো যাতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যায় সেই বিষয়ে আলোচনা করে, এবং সেই বিষয়টাই হলো, ভালো কাজগুলি হলো মূল্যবোধ। অর্থাৎ
একটা মানুষের তার ব্যক্তি জীবনে, তার সমাজ জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে কি কি ভালো কাজ করা উচিত, কোন কাজগুলি ভালো, সেই কাজগুলো সমাজ জীবনে কতটা প্রভাব বিস্তার করবে, সেগুলিকেই বলা হয় মূল্যবোধ। তাহলে বলা যায় যে মূল্যবোধ এবং সুশাসন একটি নিবিড় সম্পর্ক বিরাজমান। তো এটাকে বলা হয় মূল্যবোধ। এরপরে আসো সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব। তো সুশাসন বলতে কি বুঝি? সুশাসন হলো ভালো শাসন ব্যবস্থা। ভালো শাসন ব্যবস্থা কি? যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা থাকে, যে শাসন ব্যবস্থায় জবাবদিহিতা থাকে, যে শাসন ব্যবস্থায় জনকল্যাণ সাধিত হয়, যে শাসন ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে, বিচার বিভাগ কারো উপরে নির্ভরশীল থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ শিষ্টের পালন দুষ্টের দমন হয়, সেই কাজগুলো যেখানে হয় সেখানটাকেই বলা হয় সুশাসন প্রতিষ্ঠা পেয়েছে। তাহলে সুশাসন হলো ভালো কাজ, সুশাসন হলো ন্যায়সঙ্গত কাজ। তাহলে সমাজে কি হবে? সুশাসন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে। মূল্যবোধ হলো যে ভালো গুণগুলো, ভালো কাজগুলো, যেগুলো ব্যক্তির জন্য প্রয়োজন, যেগুলো সমাজের জন্য প্রয়োজন, যেগুলি রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেগুলো হলো মূল্যবোধ। তাহলে সুশাসনও যা দেখা যায়, মূল্যবোধও প্রায় তাই। অতএব বলা যায় যে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই মূল্যবোধের প্রয়োজন আছে। সুশাসন আর মূল্যবোধ একটার উপরে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুশাসন ভালো গুণ, কার ভালো গুণ? ব্যক্তির ভালো গুণ। আর মূল্যবোধ হলো ব্যক্তির ভালো আচরণগুলোকে বলা হয় মূল্যবোধ। তাহলে কি হলো? প্রায় দেখা যায় দুটো প্রায় একই সূত্রে গাঁথা। এটা হলো সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব। এরপর হলো মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্য হলো, প্রথম হলো সামাজিক মানদণ্ড, দ্বিতীয় হলো সামাজিক সেতু বন্ধন, 3 নম্বর হলো পরিবর্তনশীলতা, 4 নম্বর হলো বিভিন্নতা। তো আলোচনা করি। দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রতকরণ। দায়িত্ব বুঝি যে আমার করণীয় কি, আমি পরিবারে কি করব, আমি সমাজে কি কাজ করব, আমি রাষ্ট্রের জন্য কি করব, আমি কি দায়িত্ব পালন করব। এই দায়িত্ব অনেক সময় অনেকে বুঝে কিন্তু সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে না। সেই যথাযথভাবে পালন করার জন্য মূল্যবোধের প্রয়োজন। যখন মূল্যবোধগুলো জাগ্রত হয় তখনই সে তার কর্তব্য সম্পর্কে সচেতন হয়। আমরা অনেক সময় বলে থাকি এই কাজটা করা উচিত ছিল কিন্তু করে নাই, তার মানে কি? তার মূল্যবোধটা জাগ্রত হয় নাই। অর্থাৎ যদি মূল্যবোধকে জাগ্রত করতে যায় তাহলে দায়িত্ব ও কর্তব্যবোধকে জাগ্রত করতে হবে। তারপরে হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কারণ সুশাসন হলো জবাবদিহিতা থাকে। যে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত সেই রাষ্ট্রে জবাবদিহিতা আছে। তাহলে সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে যায় তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। সমাজের ভালো মন্দ যে দিকগুলো আছে সেই দিকগুলোকে যদি পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সুশাসনও প্রতিষ্ঠিত হবে। তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই সুশাসনের মূল লক্ষ্য। তারপর হলো সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা। সমাজের মধ্যে কোনো রকম হানাহানি, কোনো রকমের অরাজকতা করা যাবে না। প্রত্যেকটা শ্রেণীর মধ্যে প্রত্যেকটা শ্রেণীরই ঐক্য সাধন করতে হবে। একটা সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে। এখন একটা শ্রেণী যদি আরেকটা শ্রেণীকে খাটো করে দেখে, একটা শ্রেণী যদি আরেকটা শ্রেণীকে অবমূল্যায়ন করে তাহলে সেখানে সবসময় বিশৃঙ্খলতা অরাজকতা লেগেই থাকে। তাহলে সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে,
কোনো শ্রেণীকেই অবমূল্যায়ন করবে না। প্রত্যেক শ্রেণী আরেকটা শ্রেণীকে সে তার ভালো চোখে দেখবে এবং ঐক্য প্রতিষ্ঠা করবে। প্রত্যেককে মূল্যায়ন করবে, তার কাজের মূল্যায়ন করবে, তাহলেই সমাজে ঐক্য প্রতিষ্ঠা হবে। আর সমাজে যদি ঐক্য প্রতিষ্ঠা হয় তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারপরটা হলো আচরণ নিয়ন্ত্রণ। আচরণ বলতে আমরা বুঝি ব্যক্তির কথাবার্তা, ব্যক্তির কাজ। যদি ব্যক্তির কথা খারাপ হয়, তার কাজ যদি খারাপ হয়, তাহলে অবশ্যই আমরা তাকে খারাপ বলি। তো দেখা যায় অনেক সময় মনের মধ্যে অনেক সময় খারাপ চিন্তা থাকে, অন্যকে ক্ষতি সাধন করার চিন্তা থাকে, হয়তো কোনো কারণে, হয় শত্রুতাবশত অথবা অন্য কোনো কারণে এরকম যদি থাকে, কিন্তু অনেক সময়ই দেখা যায় সে তার আচরণকে নিয়ন্ত্রণ করে, আচরণকে কন্ট্রোলে আনে, অন্যের ক্ষতি সাধন করে না, অন্যের সাথে খারাপ আচরণ করে না। যখন এই আচরণ করে না, তখনই আমরা বলি যে আচরণটা নিয়ন্ত্রিত হলো। যখন আচরণটা নিয়ন্ত্রিত হয়, তখন সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। বিষয়গুলো হলো সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব, দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রতকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, আচরণ নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি পড়লাম? সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব। এরপরে হলো মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখি। সামাজিক মানদণ্ড, তারপর হলো সামাজিক সেতুবন্ধন, পরিবর্তনশীলতা, বিভিন্নতা। সামাজিক মানদণ্ড অর্থাৎ একটা সমাজ কতটা উন্নত তা নির্ভর করবে মূল্যবোধের উপরে। যে সমাজের মানুষ তার আচরণ ভালো, তার কাজকর্ম ভালো, সমাজ উন্নত, অর্থাৎ সেই সমাজ তত বেশি উন্নত। যে সমাজের মানুষের আচরণ, বেশিরভাগ মানুষের আচরণ ভালো, মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা আছে, মানুষ ভালো কাজ করে, সেই সমাজের সামাজিক মানদণ্ড ভালো। তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সামাজিক মানদণ্ড। তারপর হলো সামাজিক সেতু বন্ধন। একটা সমাজের সাথে আরেকটা সমাজের যোগসূত্র স্থাপন করতে হবে। এজন্য যে একটা সমাজে মানুষের আচরণ কি, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, তাদের ভাষা কেমন, তাদের আচার আচরণ কেমন, সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে দেখা যাবে একটা সমাজের সাথে আরেকটা সমাজের সেতু বন্ধন তৈরি হবে। যখনই সেতু বন্ধন তৈরি হবে, তখনই মানুষের আচরণ ভালো হবে, যে তারা উন্নত হয়েছে, কারণ তাদের আচরণ ভালো, তাদের কাজকর্ম ভালো, সেজন্য। তাহলে সেতু বন্ধন যদি তৈরি হয়, তাহলে একটা সমাজ উন্নতির দিকে যায়, তুলনা করতে পারে কেন ভালো, কিসের জন্য ভালো, কোন কাজগুলি করলে ভালো হয়। তাহলে সেতু বন্ধন যদি তৈরি না হয়, সেতু বন্ধন যদি রক্ষা না হয়, তাহলে মূল্যবোধও প্রতিষ্ঠিত হয় না। পরিবর্তনশীলতা, মূল্যবোধ পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? আজ যেটা ভালো দেখা যায় কয়েক বছর পরে সেটা হয়তো ভালো না, এর জন্য উন্নতির জন্য ভালো না, কারণ রাষ্ট্র পরিবর্তনশীল, আধুনিকতার দিকে ধাবিত হয়। সেজন্য আজকে যেটা আমরা ভালো মনে করি, আগামী দিনে সেই ভালোতেই যদি থেকে যায়, তাহলে আর অগ্রসর হওয়া যাবে না। সেজন্য সময়ের সাথে সাথে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাথে সাথে এগুলো চিন্তা ভাবনা এবং কাজকর্মগুলো পরিবর্তন করতে হবে। যখন পরিবর্তন হবে, তখন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে, আধুনিকতার দিকে অগ্রসর হওয়া যাবে, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনার দিকে অগ্রসর হবে, এবং তখনই সমাজ উন্নত হবে। এবং মূল্যবোধের এই বৈশিষ্ট্য অবশ্যই প্রয়োজন। পরিবর্তন যদি না হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্র উন্নত হবে না। বিভিন্নতা, এক এক সমাজের এক এক রকম মূল্যবোধ। এক সমাজে যেটা ভালো মনে করা হয়, অন্য সমাজে সেটা কি আবার অনেক সময় খারাপ মনে করা হয়। এজন্য সেই সমাজ খারাপ, আমার সমাজ ভালো, সেটা কখনোই বলা যাবে না। কারণ দেখা যায় যে অনেক সময় খাদ্যাভ্যাস, যেমন আমরা বাঙালি, আমরা মনে করি যে ভাত খেতেই হবে, আবার অনেক সমাজে আছে তারা রুটি খায়, তাদের প্রধান খাদ্য অথবা জীবিকা রুটি।
তখন আমরা বলি, ছেলে মেয়েদেরকে বলি ভাত না খেলে চলবে না, ভাত খেতেই হবে। কিন্তু দেখা যায় আমরা মনে করি ভাতটাই আমাদের প্রধান খাদ্য, এটা না খেলে চলে না। আবার অন্য সমাজে তারা অন্য কিছু খেয়ে তারা জীবন ধারণ করে। এই যে বিভিন্নতা থাকতে পারে, পরিবর্তন থাকতে পারে। তো দেখা যায় এক একটা বিভিন্নতার জন্যই এক এক সমাজ এক এক রকম হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলোই মূল্যবোধের বৈশিষ্ট্য। এরপরে হলো মূল্যবোধের শ্রেণী বিভাগ। ব্যক্তিগত মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ। তো ব্যক্তিগত মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত মূল্যবোধ হলো একজন মানুষ প্রথমে সে একজন রাষ্ট্রের নাগরিক, তারপর সে সমাজের নাগরিক, তারপর হলো সে তার পরিবারের সদস্য, তারপরে হলো সে তার নিজের অর্থাৎ ব্যক্তি, সে তার নিজেরই ব্যক্তিরই। অনেক সময় দেখা যায় একটা ফ্যামিলি ভালো, তার বাবা মা আচরণগত ভালো, তারা সমস্ত চিন্তা চেতনাও ভালো, কিন্তু কোনো না কোনো কারণে সন্তানটি হয়তো আচরণ খারাপ হয়ে গেছে। এখন কেন খারাপ সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হলো ওই ব্যক্তির, ওই সন্তানের বা ওই ছেলে অথবা ওই মেয়েটার কিছু না কিছু সমস্যা আছে, হয় পারিপার্শ্বিক অথবা অন্য কিছু। অর্থাৎ ব্যক্তি সে তার নিজের জন্যই ভালো অথবা খারাপ, আমরা যেটাই বলি সেটাই হলো। কিন্তু এরকম এই যে ব্যক্তিগত মূল্যবোধ হয়ে থাকে সমাজে, দেখা যায় প্রত্যেক ব্যক্তি তার নিজের কিছু আদর্শ থাকে, তার নিজের কিছু চিন্তা থাকে, সেই চিন্তার বলেই সে তার নিজেকে প্রসারিত করে, নিজের কাজকর্মগুলো করে থাকে। এটাকে বলা হয় ব্যক্তিগত মূল্যবোধ। অর্থাৎ ওই মূল্যবোধের উপরে তার পরিবার অথবা সমাজের অথবা রাষ্ট্রের কোনো প্রভাব থাকে না। ব্যক্তি তার নিজের জন্যই, তার নিজের আচরণের জন্যই সে ভালো হয়, নিজের আচরণের জন্যই সে সমাজে হয়তোবা কিছু কথা, তাকে খারাপ কথা অথবা কটু কথা তাকে শুনতে হয়। এটাকে বলা হয় ব্যক্তিগত মূল্যবোধ। তারপর হলো রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ বলতে কি বুঝি? এখানে একটু ভুল আছে, তো রসিকারে একটু আছে, তো ভুল তো হবেই, জানা জিনিসই ভুল হয়ে যায়। বানানটা জানাই ছিল, তারপরেও লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। রাজনৈতিক মূল্যবোধ। রাজনীতি কি? রাজনীতি হলো কৌশল। কোন ধরনের কৌশল? যে কৌশলকে কাজে লাগিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া যায় সেটাকে বলা হয় রাজনীতি। এখন রাজনৈতিক মূল্যবোধ ভালো কৌশল অবলম্বন এবং সেই কৌশলগুলো অবশ্যই কি হতে হবে? ভালো হতে হবে। সেই কৌশল অবলম্বন করে সে সর্বোচ্চ ক্ষমতায় যাবে। তো ভালো কৌশল অর্থাৎ রাজনীতি করতে হলে ভালো যে দিকগুলো আছে, ভালো যে কাজগুলো আছে, ভালো যে কথাগুলো আছে, সেগুলি যদি অর্জন করা যায় তাহলেই বলা হবে, সেগুলিকেই বলা হবে রাজনৈতিক মূল্যবোধ। অর্থাৎ রাজনীতিতে যে কৌশলগুলো অবলম্বন করলে জনগণ আকৃষ্ট হয়, যেমন সহিষ্ণুতা, তারপরে সততা, ন্যায় বিচার, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ভবিষ্যৎ সম্পর্কে যার যে সচেতন, এই গুণগুলোকে রাজনীতি যারা করে তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে। যদি থাকে তখন সেটাকে আমরা বলবো রাজনৈতিক মূল্যবোধ। তাহলে এই শ্রেণী বিভাগের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ আছে। সামাজিক মূল্যবোধ। সমাজের ব্যক্তি শুধুমাত্রই, প্রথমেই বলছি, ব্যক্তি প্রথমে সে রাষ্ট্রের সদস্য, তারপরে হলো সে সমাজের সদস্য, তারপর সে পরিবারের সদস্য। তো সমাজটা হলো পরিবারের পরেই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছার জন্য। তো সমাজে যদি ভালো কাজ করে, আমরা জানি যে মূল্যবোধ হলো ভালো আচরণগুলো, ভালো কাজগুলো। তাহলে সমাজের মধ্যে যদি ভালো কাজ করে, ভালো আচরণ করে, তাহলে সামাজিকভাবে সে তার সেই মূল্যবোধগুলো প্রতিষ্ঠিত হলো। তারপর হলো ধর্মীয় মূল্যবোধ। একটা সমাজে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বাস করবে, সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি সহিষ্ণু মনোভাব থাকতে হবে। সহিষ্ণু মনোভাব যদি থাকে তাহলে ধর্মীয়ভাবেই একজন আরেকজনের মূল ধর্মকে গুরুত্ব দিল এবং সেখানে এটাকে বলা হয় ধর্মীয় মূল্যবোধ, যে কেউ অন্য ধর্মের প্রতি কোনো রকমের খারাপ মন্তব্য অথবা কোনো রকমের
ধরনের আচরণ দেখালো না, খারাপ আচরণ দেখালো না। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের প্রতি সহিষ্ণু মনোভাব এবং অন্য ধর্মকে তারা সম্মান প্রদর্শন করলো। এটাকে বলা হয় ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ। অর্থাৎ সৃষ্টিকর্তা আছেন, তাকে দেখা যায় না। এই যে সৃষ্টিকর্তা আছেন দেখা যায় না, কিন্তু যে নিয়মগুলো আছেন সৃষ্টিকর্তা প্রদত্ত, এগুলি আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পেয়ে থাকি, সেগুলোকে মানতে হবে। এবং মানতে গিয়ে অনেক ব্যক্তি আছেন যারা একেবারে ধর্মের জন্যই তারা প্রাণ দেন এবং ধর্মের কথা বলেন, ধর্ম ছাড়া তারা অন্য কিছুকে ততটা গুরুত্ব দেন না এবং আধ্যাত্মিক উপায়েই তারা রাষ্ট্রকে পরিচালনার কথা বলেন। এগুলো হলো আধ্যাত্মিক মূল্যবোধ। অর্থাৎ দেখা যাবে না সৃষ্টিকর্তাকে, না দেখেই তাকে বিশ্বাস করতে হবে এবং সেভাবেই সমাজে চলতে হবে এবং সমাজের মানুষের ক্ষতি করা যাবে না, সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, বিনা কারণে জীব হত্যা করা যাবে না। এই যে বিষয়গুলো, এগুলি আধ্যাত্মিক চিন্তার মধ্যে পড়ে। অতএব দেখা যায় মূল্যবোধের মধ্যে অনেকের মধ্যে এই আধ্যাত্মিক চিন্তাধারা বিরাজমান। অতএব বলা যায় যে এই মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ সমাজে বিরাজমান। তো আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে আমরা দুটো পড়ব, একটা হলো মূল্যবোধ ও আইন। এতক্ষণ আমি তোমাদের সাথে মূল্যবোধ নিয়ে আলোচনা করলাম। তোমরা সম্ভবত কিছুটা ধারণা পেয়েছো, আর বাসায় যদি বই দেখো তাহলে বাকিটা যেটুকু হয়তো তোমাদের গ্যাপ থেকে থাকে সেটুকু তোমরা এখান থেকে করতে পারবা, বুঝতে পারবা। আর এরপরে আমি এখন তোমাদের সাথে আইন নিয়ে আলোচনা করব। তো আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল। আইন থেকে আমরা কি পড়াবো সেটা একটু বলে নেই। আইনের ধারণা পড়াবো, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস, আইনের শ্রেণীবিভাগ, মানুষ কেন আইন মেনে চলে, অর্থাৎ আমরা কেন আইনকে মান্য করি। তো আইনের ধারণা, আইন একটি অতি পরিচিত শব্দ। এটা বাংলা শব্দ না, এটা হলো ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ আইন, এর ইংরেজি প্রতিশব্দ ল। এটি টিউটনিক শব্দ লগ থেকে উৎপত্তি। আবার বলি, আইন একটি অতি পরিচিত শব্দ এবং এটি একটি ফার্সি শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ ল। এটি টিউটনিক শব্দ লগ থেকে উৎপত্তি। লগ শব্দের অর্থ হলো স্থির, অপরিবর্তনীয় এবং সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। দেখো, তিনটা কথা এখানে আছে। একটা হলো স্থির, অপরিবর্তনীয় এবং সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তাহলে আইন কি? আইন হলো একটাই। একটা বলতে কি সবসময় একই আইন থাকবে না, সেটা আসলে না। এখানে স্থির বলতে এটাই বোঝা যাবে যে ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই থাকবে, সেটা স্থির। সেটাকে বলা হয় স্থির। অপরিবর্তনীয় অর্থাৎ ভালোকে ভালোই বলতে হবে, মন্দকে মন্দই বলতে হবে, মন্দকে কখনোই ভালো বলা যাবে না, অপরিবর্তনীয়। এবং সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সমস্ত একটা দেশের মধ্যে যতগুলো অঙ্গরাষ্ট্র আছে, যতগুলো বিভাগ আছে, যতগুলো জেলা আছে, উপজেলা আছে, সব জায়গার জন্যই একই আইন হবে। এটাকে বলা হয় সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। অর্থাৎ আইন সকলের জন্য সমান, ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে এক এক রাষ্ট্রের জন্য এক ধরনের আইনই প্রযোজ্য থাকবে। এটাকে বলা হয় সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তো আমরা কি বুঝলাম আইন বলতে আমরা কি বুঝি? এছাড়াও বলা যায় যে যদি সংজ্ঞায় যাই তাহলে বলা যায় যে আইন কি? আইন হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টিকে বলা হয় আইন। কথাটা আসলে সম্পূর্ণ হলো না। তাহলে সম্পূর্ণটা কি? আইন হলো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক যখন কোনো নিয়মাবলী অনুমোদিত হয়, প্রতিষ্ঠিত হয়, তখন সেটাকে আইন বলে। কোনো প্রতিষ্ঠানে
একটা নিয়ম করলো, এখন যে প্রধান আছেন তিনি নিয়ম করলো, কিন্তু সেটা অনুমোদন হলো না। মুখের কথা অনেক কিছু হয়, কিন্তু সেটাকে আইন বলা যায় না, হয়তো নিয়ম, অথবা কিছু সময়ের জন্য অল্প সামান্য কিছু সময়ের জন্য ওই কথাটাকে মানতে হয়। কিন্তু আইন যখন হবে তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ হতে পারেন নির্বাহী বিভাগের প্রধান, সেই কর্তৃপক্ষ হতে পারেন আইন বিভাগ। যখন এই নির্বাহী বিভাগের প্রধান কোনো রাষ্ট্রের সাধারণত রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যখন কোনো কিছু বলবেন, অনুমোদন করবেন, তখন সেটা হবে আইন। আবার রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যদি হন আইনসভা, তখন সেই আইনসভা কর্তৃক যখন অনুমোদন হবে তখন সেটা আইন হবে। তাহলে আইন হলো সেই নিয়মকানুনের সমষ্টি, যে নিয়মকানুনগুলো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হয়, সেটাকে বলা হয় আইন। তাহলে আমরা শিখলাম, আইনের সংজ্ঞা শিখলাম, আইন শব্দগত অর্থে আইন বলতে আমরা কি বুঝি সেটা আমরা পেলাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো আইনের বৈশিষ্ট্য। অর্থাৎ এই বৈশিষ্ট্যকে অনেক সময় আমরা আচরণ হিসাবে ধরে থাকি। অর্থাৎ এই যে সংজ্ঞাটা যে বললাম, সেই সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্য যে পয়েন্টগুলো বলবো সেগুলো অবশ্যই থাকতে হবে, সেটাকে বলা হয় বৈশিষ্ট্য। তাহলে আইনের বৈশিষ্ট্য কি? সার্বজনীনতা, তারপর হলো বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, তারপর হলো সুস্পষ্ট রাষ্ট্রীয় অনুমোদন, পরিবর্তনশীলতা। তাহলে প্রথম কি হলো? সার্বজনীনতা, যেটা একটু আগে বলছি, সকলের জন্য একই আইন, ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই নিয়ম থাকবে। এখন একই নিয়ম কোনটা? এক ধরনের অন্যায় করলে ধনী যে শাস্তি পাবেন, গরিবও সেই শাস্তি পাবেন। একই অন্যায় করলে মুসলমান ধর্মের লোক যে শাস্তি পাবেন, হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের লোকও সেই শাস্তি পাবেন। অর্থাৎ এটাকে বলা হয় সার্বজনীনতা, সকলের জন্য আইন সমান। তারপরটা হলো বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ। অর্থাৎ ওই যে বললাম যে মানুষ অনেক সময় মনে মনে অনেক কিছু চায়, যে আমার শত্রু তাকে আমি মেরে ফেলি, কিন্তু আসলে মারা যায় না। কেন মারা যায় না? কারণ হলো গিয়ে যদি আমি মারি তাহলে আমাকেও শাস্তি পেতে হবে, কারণ আইন সকলের জন্য সমান। কারণ একজনকে যদি মারা হয় অথবা তাকে যদি কিছু অন্যায়ভাবে কিছু করা হয়, তাহলে দেখা যায় যে আমারও শাস্তি হবে। অর্থাৎ যাতে করে আমি তাকে কোনোভাবে হ্যারাসমেন্ট না করি, সেজন্য কি করা হয়? আইন আছে। এজন্য আমার আচরণটা যাতে, বাইরের যে আচরণ আমার মনে মনে আছে ঠিক আছে, কিন্তু সে আচরণের যদি প্রতিফলন ঘটায় তাহলে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। সেজন্য কি হয় যে আইনের বৈশিষ্ট্য হলো আমার সেই বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে কে? আইন নিয়ন্ত্রণ করে। আমার শাস্তি হবে, সেজন্য আমি কি করব না, আমার মনে যা চাইলো সেটা আমি কিন্তু করলাম না। আমার ইচ্ছা করলো আমার শত্রুকে আমি মেরে ফেলবো, কিন্তু আমি মারলাম না। কেন মারলাম না? কারণ আমাকে হয় আমার ফাঁসি হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই যে ভয়, এই ভয়ের কারণে আমি আমার যে বাহ্যিক আচরণ সেটাকে আমি নিয়ন্ত্রণ করলাম। সুস্পষ্ট, আইনের কোনো ফাঁক ফোকর থাকতে পারবে না। যদি থাকে তাহলে যে সুযোগান্বেষী, যে সুযোগ খুঁজবে, অন্যায় করে যে পার পেতে চাবে, সে কী করবে? সুযোগটা গ্রহণ করবে। এজন্য আইন সবসময়, আইনকে সুস্পষ্ট হতে হয়, তার ব্যাখ্যা থাকতে হয়, যাতে করে দেশের সমস্ত জনগণ এটা বুঝতে পারে, সহজ হবে, সাবলীল হবে এবং সহজ ভাষায় সেটাকে লিপিবদ্ধ করা হবে, লিখিত থাকতে হবে। যদি থাকে তাহলে আইন হবে সুস্পষ্ট। আইন সুস্পষ্ট হলে শিক্ষিত অশিক্ষিত যারা আছে সবাই আইন বুঝতে পারবে, এবং এটা হলো আইনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় অনুমোদন সংজ্ঞায় বলা হয়েছে যে আইন কতগুলো নিয়মকানুনের সমষ্টি, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হয়, সেটাকে বলা হয় আইন। তাহলে একটা আইন পরিষদে আলোচিত হয়, সেখানে আইনটা তৈরি হলো, কিন্তু অনুমোদনের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। যখন রাষ্ট্রপতি সেটাতে অনুমোদন দেয় তখন সেটা রাষ্ট্রের জন্য একটা আইন হয়ে যায়। আলোচনা হয়, আইন পরিষদে সমালোচনা হয়, হওয়ার পরে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। উপনীত হওয়ার পরে সেটা অনুমোদনের জন্য নির্বাহী বিভাগের কাছে পাঠানো হয়। যখন সেটাকে অনুমোদন দেওয়া হয় তাহলে সেই আইনটাই রাষ্ট্রের জন্য বলবৎ হয়ে গেল। অর্থাৎ কি হলো? আইন, সেটা আইন তৈরি হয়ে গেল। এটাকে বলা হয়
রাষ্ট্রীয় অনুমোদন, পরিবর্তনশীলতা, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, আইনেরও ঠিক পরিবর্তন হয়। আজকে যেটা প্রয়োজন আগামী দিনে তার চেয়ে আরও বেশি প্রয়োজন, আরও কঠিন নিয়মের প্রয়োজন হয় অনেক সময় আবার অনেক সময় আছে এখন যে আইন আছে তার চেয়ে আর একটু সহজ করে হলে ভালো হয়। তো এরকম যখন হয় তখন আইনকে পরিবর্তন করতে হয়, পরিবর্ধন করতে হয়, পরিমার্জন করতে হয়। তাহলে এই বিষয়গুলো করতে হয় দেশের প্রয়োজনে, আইনের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দেশের কল্যাণের জন্য। অর্থাৎ আইনকে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আইন পরিবর্তনশীল। এরপরে আমরা আলোচনা করব আইনের উৎস। আইন তো বুঝলাম, আইন কি, এবার উৎস হলো কোত্থেকে আসলো সেটা, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইন। বাংলাদেশের একরকম আইন, মার্কিন যুক্তরাষ্ট্রে একরকম আইন, ব্রিটেনে একরকম আইন, সৌদি আরবে একরকম আইন, তুরস্কে একরকম আইন, জার্মানিতে একরকম আইন, এরকম বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকমের আইন আছে। কিন্তু এখন এই আইনগুলো আসলো কিভাবে? আইনগুলো এখন কিভাবে আসলো এটাকে বলা হয় উৎস। যেমন ধরো পানি আমরা কি করি? পানি পান করি, পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। কিন্তু পানির উৎস কি? পানির উৎস যেমন ঝর্ণা, পানির উৎস যেমন নদী, পানির উৎস যেমন বৃষ্টি, এরকম উৎস। অর্থাৎ আসে কোত্থেকে? মূলত আসলো কোন জায়গা থেকে? ঠিক আইন। বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন আছে, কিন্তু আসে কোত্থেকে? সেই আসলো কোত্থেকে সেটাই এখন আলোচনা করব। 1 নম্বর হলো প্রচলিত প্রথা, 2 নম্বর ধর্ম, 3 হলো বিচারকের রায়, 4 হলো সংবিধান, 5 হলো আইনসভা, 6 নির্বাহী আদেশ। প্রচলিত প্রথা অর্থাৎ আগেকার দিনে করা হতো এবং আইনের মতোই মানা হতো, বর্তমানেও মানা হয়, ভবিষ্যতেও মানা হবে, এটাকে বলা হয় প্রচলিত প্রথা। তো এটা ধর্মীয় ক্ষেত্রে হয়, এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হয়, এটা সামাজিক ক্ষেত্রেও হয়। যদি আমরা যেহেতু পরিণীতি সুশাসন পড়ি, সেজন্য আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে কিভাবে হয় প্রচলিত প্রথার মাধ্যমে আইন সেটা আলোচনা করি। যেমন ব্রিটেনে অলিখিত সংবিধান, বাজেট অধিবেশন জুন মাসে হতো, অলিখিত ছিল, প্রতি বছরই হতো, এরকম বছরের পর বছর চলে আসছিল। এখন সেটাই সেই দেশের আইনে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আগে হতো, এখনও হয়, ভবিষ্যতেও হবে। লিখিত না, প্রথা চলে আসছে। এরকম ধর্মীয় অনেক প্রথা আছে, সামাজিকও অনেক প্রথা আছে। তো এটাকে বলা হয় প্রচলিত প্রথা। তারপর হলো ধর্ম থেকে আইনের উৎপত্তি। ইসলামিক কান্ট্রিগুলোতে ধর্মভিত্তিক রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যেমন সেটা যদি আমরা জাকাতটা ধরি, তাহলে আমাদের দেশে যেমন আমরা জাকাত ব্যক্তি পর্যায়ে দিয়ে থাকি, কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোতে সরকারকে দেওয়া হয়, অর্থাৎ ব্যাংকে জাকাতের যে টাকা সেটা জমা দেওয়া হয়, তারপর রাষ্ট্র কর্তৃক সেটাকে গরিবদের মাঝে অথবা রাষ্ট্রীয় কোন কোন খাতে প্রয়োজন সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে। আবার যদি আমরা পর্দা প্রথাটাকে ধরি, যেমন আমাদের দেশে আমরা পর্দা করি, কেউ করি না, এটা রাষ্ট্রীয়ভাবে প্রচলিত না, কিন্তু ইসলামে যে পর্দা প্রথা আছে অবশ্য পালনীয় মুসলমান নারীদের জন্য, সেখানে ইসলামিক কান্ট্রিগুলোতে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত যে নারীদেরকে পর্দা করতেই হবে, যদি না করে তাহলে শাস্তির বিধান আছে। তার মানে কি, ধর্ম থেকেই এই যে আইনটা আসলো সেটাই তারা তাদের রাষ্ট্রের জন্য তারা বলবৎ করলো। এটাকে বলা হয় ধর্ম থেকে আইনের উৎপত্তি। বিচারকের রায় হলো কোনো আইন ছিল না, কিন্তু কোনো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে কোর্টে মামলা দায়ের করলো, তখন 2 পক্ষের উকিল যুক্তি তর্ক করলো ওই বিষয়টাকে নিয়ে, এবং একটা সময় যখন আইনটা ছিলই না তখন কি করেন, বিচারক 2 পক্ষের যুক্তি তর্ক শুনে সে তার নিজের বিচার বুদ্ধি দিয়ে সে তার অনেক দিনের অভিজ্ঞতা থেকে সে কি করেন, একটা রায় প্রদান করেন, এবং সেই রায়টাই আইনে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় বিচারকের রায়ের মাধ্যমে কি হয়, আইনের উৎপত্তি হয়।
যেমন হিন্দু নারীরা এক সময় তারা বাবার সম্পত্তির অংশীদারিত্ব হতে পারত না, কিন্তু তারপরে অনেক বছর অনেক দিন মামলা চলার পরে এখন দেখা যায় ভারতে হিন্দু নারীরা কি হলো, তারা তাদের বাবার সম্পত্তির অংশীদারিত্ব হতে পারবে। এটা কিভাবে আসলো? বিচারকের রায়ের মাধ্যমে। অনেক দিন ধরে মামলা কোর্টে চলতেছিল। তারপরে সংবিধান, অবশ্যই একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইনের উৎস হলো সংবিধান। এরপর হলো আইনসভা। যখন একটি রাষ্ট্রের জন্য আইনের প্রয়োজন হয় তখন প্রথমে তার খসড়া তৈরি করা হয়, তারপর সেটা আইন পরিষদে বিল আকারে উত্থাপন করা হয়, তারপর সেটা আলোচনা সমালোচনার পরে সেটা পাশ করা হয়। এটা হলো আইনসভা কর্তৃক আইনের উৎপত্তি। নির্বাহী আদেশ, নির্বাহী আদেশটাকে অনেক সময় ডিক্রি বলা হয়। এটা হলো আইনের একটা ভাষা, অর্থাৎ রাষ্ট্রের যিনি প্রধান থাকেন রাষ্ট্রপতি যখন কোনো সংকটকালীন সময় অথবা সময়ের অভাবে যখন আইন বিভাগে যখন আইন তৈরি হওয়ার সময় থাকে না, তখন রাষ্ট্রপতির নির্দেশক্রমে কোনো আইন রাষ্ট্রের জন্য বলবৎ হয়, সেটাকে বলা হয় নির্বাহী আদেশ বা ডিক্রি জারি বলা হয়। এরপর হলো আইনের শ্রেণী বিভাগ। আইন কত প্রকার? আইন সাধারণত তিন প্রকার। একটা হলো বেসরকারি আইন, সরকারি আইন, আন্তর্জাতিক আইন। এছাড়াও কতিপয় আইন আছে, অধ্যাদেশ, সামরিক আইন। তো বেসরকারি আইন হলো দেশের যে সমস্ত জনগোষ্ঠী, বেশিরভাগ জনগোষ্ঠী যারা সরকারি চাকরি করেন না, সেই তাদের বেলায় যে আইনগুলো, সম্পত্তির যে আইনগুলো আছে কিছু কিছু, সেটা হলো বেসরকারি আইন। সরকারি আইন হলো সরকার কর্তৃক সরকারি চাকরিজীবী যারা সরকারের নির্দেশিত যে আইন, সেটাকে বলা হয় সরকারি আইন। আন্তর্জাতিক আইন হলো অন্য রাষ্ট্রের সাথে নিজ রাষ্ট্রের সম্পর্ক করতে গেলে যে আইন, সেটাকে বলা হয় আন্তর্জাতিক আইন। আর অধ্যাদেশ যে বললাম, এই যে নির্বাহী আদেশ অথবা যেটা ডিক্রি জারি বললাম, সেটাকে বলা হয় অধ্যাদেশও বলা হয়। তারপর হলো সামরিক আইন। যখন একটা রাষ্ট্রে সামরিক বাহিনী ক্ষমতায় আসে তখন সামরিক বাহিনী কিছু আইন তৈরি করে, সেটাকে বলা হয় সামরিক আইন। আমরা শেষ করলাম। এরপরে মানুষ কেন আইন মেনে চলে? আমরা বলতে পারি যে শাস্তির ভয় আইন মেনে চলা হয়। অনেক সময় শাস্তির ভয় মেনে চলা হয়, নৈতিকতার কারণে মেনে চলা হয়, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আইন মেনে চলা হয়। এই বিভিন্ন কারণে আইন মেনে চলা হয়। এখন আইনের সাথে নৈতিকতার সম্পর্ক আছে। আইন হলো নিয়মকানুনের সমষ্টি। এই কেন নিয়মকানুন? রাষ্ট্রকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য, মানুষকে ভালো পথে পরিচালনার জন্য আইন। নৈতিকতা কি? নৈতিকতা হলো ভালো কাজগুলি, ভালো কাজগুলি হলো নৈতিকতা। তো এই যে আইন এবং নৈতিকতার সম্পর্ক কি ওতপ্রোতভাবে জড়িত। কল্যাণ সাধন করা আইনের উদ্দেশ্য, নৈতিকতার উদ্দেশ্য কল্যাণ সাধন করা। অভিন্ন লক্ষ্য, দুইজনের লক্ষ্য এক এবং অভিন্ন। অর্থাৎ আইনও মানুষকে ভালো করার জন্য, সমাজের ভালো করার জন্য, রাষ্ট্রের ভালো করার জন্য, এবং নৈতিকতার কাজও, নৈতিকতাও হলো ভালো কাজগুলো। তো আমরা আজকে শেষ করলাম মূল্যবোধ এবং আইন। এরপরে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের পরীক্ষা 19 তারিখ, সেমিস্টার পরীক্ষা, পরীক্ষার কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এরপর আমি সেই পরীক্ষার আলোচনায় যাচ্ছি। তোমাদেরকে মানবিক বিভাগের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসনের সাজেশন নিয়ে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো। তাহলে তোমাদের বিষয় কোড হলো 69-70। আর যে পরীক্ষাটা হলো, এটা হলো অভ্যন্তরীণ পরীক্ষা, কলেজের পরীক্ষা, এটা বোর্ডের পরীক্ষা না। তো এখন সেমিস্টার পরীক্ষায় 50 নাম্বার থাকবে, আর বার্ষিক পরীক্ষা হবে একটা তোমাদের ফার্স্ট ইয়ারে, সেখানে 100 নাম্বার থাকবে। তো এই 150 মিলে এটাকে গড় করে তারপর তোমাদের রেজাল্ট করা হবে সেকেন্ড ইয়ারের প্রমোশনের জন্য। তো তাহলে তোমাদের এখন সেমিস্টার পরীক্ষা হবে। সেমিস্টার পরীক্ষায় নাম্বার থাকবে তোমাদের 50 নাম্বার। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে 20 আর সৃজনশীল প্রশ্নে 30। বহু নির্বাচনী যে প্রশ্ন 20টা থাকবে, 20টার মধ্যে 20টাই তোমাদেরকে বৃত্ত ভরাট করতে হবে ওএমআর-এর মধ্যে, সেখানে 1 করে 20টায় 20। আর সৃজনশীল প্রশ্ন থাকবে 5টা, সেখান থেকে তোমাদের লিখতে হবে 3টা, 10 করে, সেখানে হলো 30। তো প্রথম তোমাদের ফার্স্ট পেপারও পড়ানো হয়, সেকেন্ড পেপারও পড়ানো হয়। তোমাদের 2টা পেপার থেকেই কিন্তু প্রশ্ন হবে। প্রথম পত্রে হবে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন,
দ্বিতীয় পত্রেও হবে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন। এখন এই যে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম পত্র থেকেও হবে, দ্বিতীয় পত্র থেকেও হবে। আর 30 যেটা আছে সৃজনশীল, সেটাও প্রথম পত্র থেকেও হবে, দ্বিতীয় পত্র থেকে হবে। অর্থাৎ দুইটা পেপার থেকেই 50 নম্বরের পরীক্ষা হবে। 20-এ 20, আর এখানে 5টা প্রশ্নের মধ্যে থাকবে, তোমাদের লিখতে হবে 3টা, 3টায় 3 10-এ 30। তো বহু নির্বাচনী প্রশ্ন তো তোমরা জানোই, বুঝোই, এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, সেখানে 20টায় 20টা দিবা। আর যে 5টা থাকবে সেখান থেকে একটু একটা সৃজনশীলের ধারণা, নমুনা প্রশ্ন হিসাবে একটু ধারণা দেই। এরকম নাম্বার থাকবে 1 2 3 4 5, সেখান থেকে তোমরা লিখবা 3টা। যেমন একটা সৃজনশীল প্রশ্নের নমুনা প্রশ্ন দেখাচ্ছি। সাদ এবছর একাদশ শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি হবে। সে তার পাঠ্য বিষয় হিসাবে এমন একটি বিষয় পড়বে যা রাষ্ট্রে একজন নাগরিক হিসাবে ব্যক্তির কার্যাবলী ও অধিকার সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি এ বিষয়ে অধ্যয়ন করে সাদ সুনাগরিকতার গুণাবলী, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি জানতে পারে। এই হলো উদ্দীপক। এখন প্রশ্ন হবে ক নাম্বার, সিভিটাস শব্দের অর্থ কী? তোমরা যদি আমার প্রথম ক্লাসটা দেখো, সেখানে কিন্তু বলা আছে সিভিক্স কোন কোন শব্দ থেকে আসছে, সিভিস এবং সিভিটাস। তো সিভিটাস শব্দের অর্থ কী সেখানে বলা আছে। এরপরে বই, যারা বই কিনছো বই দেখো, আর যারা না কিনছো বই কিনে নিবা, বইয়ের মধ্যে দেখতে পারবা। তারপর খ নম্বর হলো সুশাসন বলতে কি বোঝায়, এটাও পড়ানো হয়েছে। তারপরে গ, উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাখ্যা করো। তাহলে উল্লিখিত বিষয়টি কি? উল্লিখিত বিষয়টি হচ্ছে রাষ্ট্রে একজন নাগরিক হিসাবে ব্যক্তির কার্যাবলী, তার মানে পরিণতি ও সুশাসন, কার্যাবলী ও অধিকার আচ্ছা সম্পর্কে আলোচনা করে। তার মানে এটা পরিণতি ও সুশাসন। তাহলে তোমরা কি করবা, পরিণতি ও সুশাসনের যে পরিধি আছে সেটা লিখবা, কিন্তু প্রশ্নের মধ্যে পরিধি লিখে নিবা না। তোমরা সরাসরি উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপকে যেটা আছে সেটা লিখেই তারপরে বইয়ের যে অংশটা আছে সেটা লিখবা। এখানে আর লিখতে হবে না যে পরিধি আলোচনা করা হলো। তারপরে হলো ঘ, সাদের মতো তুমিও কি মনে করো বিষয়টি সম্পর্কে একান্ত জ্ঞান থাকা প্রয়োজন? একান্ত জ্ঞান থাকা প্রয়োজন। এখানে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তার মানে কি প্রয়োজন, মানে কি প্রয়োজনীয়তা। তাহলে তোমরা এখানে কি করবা, কি লিখবা? লিখবা হলো গিয়ে পরিণতি ও সুশাসনের প্রয়োজনীয়তা। সেটাও কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। তাহলে এভাবে তোমরা অ্যান্সার করবা। কয়ে 1, খ নম্বরে 2, গ নম্বরে 3 এবং ঘ নম্বরে হলো 4। তাহলে কত হলো 10 মানে এরকম 3টা যখন লিখবা তখন কিন্তু 30 হয়ে গেল। তাহলে এই হলো তোমাদের পরীক্ষা পদ্ধতি। আমার মনে হয় আর তোমাদের বুঝতে কিছু বাকি রইল না। এরকম 50 নম্বরের পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা পরিণতি ও সুশাসনের হবে। তোমরা বই কিনে পড়াশোনা করো। এরপরে এই তো ক্লাস শেষ, আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।